আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে 11 বার বিদেশ সফর করেছেন এবং এই সফরগুলো প্রায় সবকটি কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে। কেন এই বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে, কারা সৃষ্টি করছে? তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই মুহূর্তে, সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না, বা কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না। অথচ শুরু থেকেই সরকারের পক্ষ থেকে, মানে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বেশ ঢাকঢোল পেটানো হচ্ছিল, এটি একটি সরকারি সফর, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন। সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এটি হবে 14 তারিখে, আর 15 থেকে 17 জুন G7 সম্মেলন, সেখানে তো তিনি খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন, এই সম্মেলনে যোগ দিবেন। আবার আমাদের প্রধান উপদেষ্টা ফিরবেন 14 জুন, অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না, অন্তত এটুকু বলা যেতে পারে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে। এবং এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না, সেই সম্পর্কে মঙ্গলবার যুক্তরাজ্যে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি বললেন, কথাগুলো একটু ভালো করে শুনবেন। তিনি বলছেন, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী, উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন আজকে, উনি জানালেন যে উনি কানাডায় আছেন। এরপরও চেষ্টা করা হচ্ছে সময় এবং শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক, কতটা অবমাননাকর। হচ্ছে না, হবে না, সেটা ভিন্ন জিনিস, তার নর্মাল ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে, তিনি বলেন কি সম্ভবত উনি কানাডায় আছেন, এটা সরকারি সফর, বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্য সফরে, এখানে সম্ভবত, বোধ হয়, হতে পারে, এই শব্দগুলো কেন আসবে? আর যে দেশ সফরে গেছেন সে দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন। আবার কি বলছেন, এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি বললেন যদি এটি সরকারি সফর হয়ে থাকে, একজন পার্লামেন্টারিয়ান বা একজন এমপির কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে? এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি সরকারি সফর। কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ধপাস করে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন? কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো, এই আচরণগুলো। ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন, মন্তব্য প্রতিবেদন লিখেছেন। সেখানে কিয়ার স্টারমার যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করেন, কোন ধরনের বৈঠকে না বসেন, সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ করে আহ্বান জানিয়েছেন কারণ তার সাথে কোনো বৈঠক না হয়। এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন, এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাতের মূল কারণ আমরা জানি না, তবে এই ধরনের একটি মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে। আমি অংশ বিশেষ আপনাদের বলছি, মূল অংশটা। তিনি বলছেন, যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন, এটা কেবল দ্বিপাক্ষিক কোন সম্পর্কের জায়গা থেকে নয়, বরং শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দেয়। বার্তাটা কি? তিনি বলছেন যে সম্ভবত ইউনূসের তত্ত্বাবধানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ভিন্ন মতের কণ্ঠ রোধ করা, মানে শুধু এটাই নয়, এটি চরমপন্থার নীরব আলিঙ্গন। একসময় বাংলাদেশের রাজনীতির প্রাণকে ঠেলে দেওয়া ইসলামপন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায়, মানে পূর্ণমাত্রার শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে মৌলবাদদের উত্থানের একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে এই দেশে, সেটি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, যথেষ্ট সাড়া ফেলেছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে। তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমসে সেই প্রতিবেদনের রেফারেন্স দিয়ে
এই প্রতিবেদন অনুসারে এই গোষ্ঠীগুলো কঠোর ধর্মীয় নীতি আরোপ করছে, শিল্পী, কর্মী এবং নারীদের হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্মনিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে। ইউনুসের প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে। সুবিধাজনক ভাবে হোক অথবা হিসাব নিকাশের বাইরে হোক, যেভাবেই হোক, বাংলাদেশের বহুত্ববাদের মূল্য এরই মধ্যে তার ঘাটতি অনুভূত হচ্ছে। তারই মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে আবার ডেভিড বার্গম্যান, যিনি শেখ হাসিনার সরকারের অন্যতম তুমুল সমালোচক ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, তিনিও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গত 9 মাস ধরে বা তার বেশি সময় ধরে কেবল সেই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি, বরং শত শত, মানে শুধুমাত্র যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ঢালাও হত্যা মামলা দিয়ে তা নয়, শত শত আওয়ামী লীগ সমর্থক এবং রাজনীতিবিদকেও গ্রেফতার করেছে যাদের হত্যাকাণ্ডে কোনো ভূমিকা ছিল না, যাদের অনেকেই 7 বা 8 মাস ধরে আটক রয়েছেন, যদিও তাদের অপরাধের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। ক্রিস ব্ল্যাকবার্ন একথাও বলছেন যে এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, এই ধরনের মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে ডক্টর ইউনূস সরকারের মানবাধিকার বিষয়গুলোকে কেন্দ্র করে তুমুল সমালোচনা করেছে। এই অবস্থায় যার স্প্যামার যদি ডক্টর ইউনূসের সঙ্গে মানে কোনো ধরনের সাক্ষাৎ করেন বা বৈঠকে বসেন, তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। এখন আমরা জানি যুক্তরাজ্যে মানবাধিকার ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, যদিও একথাও আমরা জানি যে এই মানবাধিকার বিষয়গুলোকে আবার তারা বিভিন্ন জায়গায় অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই জায়গা থেকে স্টারমার সজ্ঞানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গেছেন কিনা আমি নিশ্চিত নই, তবে হলো যে না বা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। এবং সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করা হয় না, কবে বৈঠক হবে, কবে কি হবে, এবং আমরা দেখেছি প্রত্যেকটি সফরের আগে, বিদেশ সফরের আগে এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা কথা বলে। এখন আসলেই অনিশ্চয়তা বলবো নাকি এগুলো আগ বাড়িয়ে বলা হয় মানুষের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব মানে বেশি করে বাড়িয়ে তুলে ধরতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যান কিনা, এগুলো তো অনেক আলোচনা হচ্ছে। যদি কয়েকটা উদাহরণ দিই শেষে, আমি একটু শেষ করবো। যেমন বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে কিনা একেবারে শেষ মুহূর্তে যিনি বৈঠক হলো তার আগে রাতে জানা গেল, এবং সেটি করতে গিয়ে অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আচ্ছা, হলো তো, হওয়ার পরে কি হলো? এই যে শফিকুল আলম, প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে যে দাবিগুলো করলেন, নরেন্দ্র মোদী শেখ হাসিনা ইস্যুতে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, এই বিষয়গুলো তো একেবারে ডাহা মিথ্যা। এবং তারপর ভারতের বিভিন্ন গণমাধ্যম সেখানটা কূটনৈতিক সূত্র বরাদ দিয়ে নানান ধরনের রিপোর্ট করলো। চীন সফরে গেলেন, চীন সফরে গিয়ে বলা হলো যে $2.1 বিলিয়ন বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্টের জায়গা থেকে। কোথায় সে ঋণ? তখনই বলেছিলাম এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি, দেওয়া দরকার দেওয়া হয়েছে ভদ্রতা খাতিরে, তার একটা মাত্র আউটকামও তো আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। আমরা দেখলাম কাতার সফরে যাওয়া হলো, তখন বলা হলো যে এটি রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রীয় সফর হলে তার কোনো নমুনা তো আমরা দেখলাম না, সেই রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সম্মান, রাষ্ট্রীয় ভোজ কিংবা কাতারের আমিরের সঙ্গে বৈঠক, এটি কিভাবে রাষ্ট্রীয় সফর হয়? বিমানবন্দর তিনি যখন নামলেন, একটা লাল গালিচা, একটা কার্পেট বিছানো ছিল, সেটাকে বলা হলো লাল গালিচা সংবর্ধনা। এই ধরনের বালখিল্য কথাবার্তা বলে কাদের সম্মানহানি করা হচ্ছে? যুক্তরাজ্যের এই সফরকে কেন্দ্র করেও নানান বিষয়ে এরই মধ্যে অনেক বিতর্ক হয়েছে, সৃষ্টি হয়েছে। আপনারা জানেন শেষমেশ কি হয়, কোন দিকে আমরা কি অর্জন করব, সেটা অনেক বড় প্রশ্ন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এস মনসুর, তার এক কন্যার, তিনি নাকি এখন সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে থাকেন। তো তার সেই কন্যাকে নিয়ে আমাদের সামাজিক মাধ্যমে নানা রকম বিতর্ক একেবারে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে, ভাইরাসের মতো। এবং এই বিতর্ক যে তিনি অনেক দাম দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন, বহু দাম দিয়ে, এরকম কথাবার্তা। আমি ইন ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না এই কারণে যে এই গভর্নর হিসেবে জনাব হাসান এস মনসুর দায়িত্ব গ্রহণ করার আগে তিনি দীর্ঘদিন ধরে এই অর্থনৈতিক সেক্টরে একজন মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন।
আচার আচরণে একেবারে ভদ্রলোক মানুষ, নিপাট ভদ্রলোক মানুষ, কথা খুবই কম বলেন। এবং আওয়ামী লীগ সরকার আমলে তার কতগুলো কথা যেভাবে শেখ হাসিনার অর্থ ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিল, এটি শ্রদ্ধা করার মতো। এরপর তিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, বেশ কয়েকবার আমরা কয়েকটা টক শোতে একত্রে টক শো করেছি। সবার সমিতি সেমিনারও আমাদের একাধিকবার দেখার সাক্ষাৎ হয়েছে। এটিকে বন্ধুত্ব বলা যাবে না, অবন্ধুত্ব বলা যাবে না। তবে তিনি যখন গভর্নর হয়েছেন, সঙ্গতির কারণেই তার সঙ্গে আমার যে পরিচয়ের কারণে আমি অনেকটা কমফোর্ট ফিল করেছি যে না, তিনি হয়তো ভালো কাজ করবেন। তো তিনি যে সময়টাতে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, ওটি কোনো স্বাভাবিক বিষয় ছিল না। বাংলাদেশের একেবারে অর্থনীতির যে বুনিয়াদ, সেই বুনিয়াদটা আমরা যেভাবে শুনেছিলাম যে শেখ হাসিনার জমানাতে একেবারে শেষ হয়ে গিয়েছে। রিজার্ভ বলতে কিছু নেই ব্যাংকে, নগদ টাকা বলতে কিছু নেই, শেয়ার মার্কেট বলতে কিছু নেই, প্লাস অনেকগুলো ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। তো সেই অবস্থায় উনি যখন গভর্নরের দায়িত্ব নিলেন, তার উপর পাহাড় সমান দায়িত্ব এবং কর্তব্য গিয়ে বর্তালো। এবং তিনি কতগুলো বিষয়ে খুব স্ট্রং সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। বিশেষ করে আওয়ামী লীগের যে সকল ব্যাংক ছিল মালিকানাধীন, সেই ব্যাংকগুলোকে রক্ষা করা এবং সেখানে বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা, অনেক জায়গাতে প্রশাসক বা চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক মনোনীত চেয়ারম্যান সেখানে মনোনয়ন দেওয়া, এবং বিশেষ করে ইসলামী ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, এই ব্যাংকটিকে কঠোর হাতে তিনি পরিচালনা করার উদ্যোগ নিয়েছিলেন। নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবি রাখে। তিনি কথা বলেন কম, কিন্তু তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ব্যাংকিং সেক্টরে তার যে দৃঢ়তা, তার যে নেতৃত্ব, এটি প্রমাণিত হয়েছে। তো সেই দিক থেকে তার কন্যা সম্পর্কে যে সকল দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়েছে, এটি তার কর্মকে ভীষণ রকম কলুষিত করবে, দূষিত করবে। যদি সত্য হয় তাহলে তো তার জন্য এটা কালো সাপ, জাস্ট লাইক এ স্নেক, গোকরা সাপ, সারা জীবন তাকে এবং তার পরিবারকে ধাওয়া করবে। আর যদি এ সকল গুজব নিহায়তি গুজব বা মিথ্যা হয়, সেক্ষেত্রেও তিনি হতোদ্যম হয়ে পড়বেন এবং কাজ করতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না, মানসিক যন্ত্রণার মধ্যে তিনি সময় অতিবাহিত করবেন। তো কাজে আমি মনে করি যে তার কন্যাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, সেই বিষয়ে সরকারের, এটা তার বললে হবে না, তিনি যদি বলেন তাহলে সেটা যাকে বলা হয় পক্ষপাত দুষ্ট হবে এবং লোকজন বিশ্বাস করবে না। তো কাজে সরকার যদি এই বিষয়ে বক্তব্য দেয় যে গভর্নরের কন্যা সম্পর্কে যে কথাগুলো শোনা যাচ্ছে সেগুলো মিথ্যা, ভিত্তিহীন, অথবা এগুলো সত্য, কন্যার নিজস্ব ইনকাম আছে, তা দ্বারা সেটা করেছে, অথবা আমরা তদন্ত করছি। অর্থাৎ সরকারের পক্ষ থেকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অর্থ উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসা খুবই জরুরি। তা না হলে পুরো ব্যাংকিং সেক্টরে যে অবিশ্বাস শুরু হয়েছে এবং যে সকল কানাঘোষা এখন শোনা যাচ্ছে, এগুলো ডালপালা বিস্তার করে পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য একটা নেতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে। এমনিতে আমাদের বাংলাদেশ ব্যাংক বলতে গেলে একটা দুর্ভাগা ব্যাংক। সেই স্বাধীনতার পর থেকে এখানে নানা রকম যাকে বলা হয় এখানে কনস্পিরেসি হয়েছে। বঙ্গবন্ধুর জমানাতে এই ব্যাংক ডাকাতি হয়েছে, শেখ কামাল ডাকাতি করেছেন, এরকম একটা ডাহা মিথ্যা কথা এই বাংলাদেশ ব্যাংকের পুরো ব্যাংকিং ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল। তারপর দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ ব্যাংকটা কিন্তু তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করেছিল। কিন্তু শেখ হাসিনার জমানাতে একজন ভালো মানুষ, ডক্টর আতিয়ার, আমি এখনো বলবো যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে কজন ভালো মানুষ এসেছেন, 2 নম্বর হলো অর্থনীতির জগতে যে কজন মানবিক অর্থনীতিবিদ এসেছেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে বসে যার হৃদয় এবং মনের মধ্যে মনুষ্যত্ব ছিল। কেননা পদ এবং পদবি পেলে বেশিরভাগ মানুষ অমানুষ হয়ে যায়, তাদের চোখের ভিতরে পিশাচের একটা আলো চলে আসে। আলো না, ঠিক পিশাচের যে দ্যুতিও বলা যাবে না, আরো খারাপ জিনিস, এটাকে বলা হয় অনেকটা রঞ্জন রশ্মির মতো ওয়েব চলে আসে পিশাচের, সেটা মন্ত্রী হোক, এমপি হোক বা যে কোনো পদ পদবি হোক। তো সেদিক থেকে
জনাব আতিয়ার, তিনি ছিলেন একজন বন্ধুবৎসল, পরোপকারী এবং মানবিক গভর্নর, কোনো সন্দেহ নেই। কিন্তু তার দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য, যে ওই সময়টিতে যে রিজার্ভ চুরির যে ঘটনাটি ঘটে, এবং অবাক করার ব্যাপার হলো এই রিজার্ভের বেশিরভাগ অর্থ ইতিমধ্যে উদ্ধার করা হয়ে গেছে, বেশিরভাগ অর্থ। দ্বিতীয় ঘটনা হলো, যে অর্থ এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি, সেই অর্থ উদ্ধার করার জন্য বাংলাদেশ যে মামলা করেছে আমেরিকাতে, সেই মামলা শুনানির জন্য গৃহীত হয়েছে, অর্থাৎ এই টাকাও ফেরত আসবে। অর্থাৎ এই দুটো ঘটনা যদি আপনি একত্র করেন, তাহলে এই রিজার্ভ চুরির সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা ছিল না, এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। এটি কেবলই মাত্র একটি প্রতারণা। 2 নম্বর হলো যে এই ঘটনার সাথে গভর্নর আতিউর রহমানের ন্যূনতম যোগাযোগ ছিল না, কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছে। এবং এটা শেখ হাসিনার যে কটা মন্দ সিদ্ধান্ত, তার মধ্যে প্রধানতম মন্দ সিদ্ধান্ত হলো বাংলাদেশ ব্যাংক থেকে আতিউর রহমানকে আউট করে দেয়া। তিনি যে খুব বড় গভর্নর ছিলেন, তিনি যে খুব বড় অর্থনীতিবিদ ছিলেন, নট লাইক দ্যাট, কিন্তু একটা মানবিক অ্যাডাপশন দিয়ে, একটা মানবিক যোগ্যতা দিয়ে পুরো ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত যে সকল কর্পোরেট হাউসগুলো আছে তাদের সঙ্গে, এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে তিনি একটা মানবিক সম্পর্ক তিনি গড়ে তুলেছিলেন, যেটি পরবর্তীতে আর কেউ পারেনি। পরবর্তীতে আরেকজন লোক এসেছিলেন, বজলে কবির সাহেব, তিনিও অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আতিউর রহমান সাহেবের মধ্যে তার পার্সোনালিটি ছিল না, তার কানেক্টিভিটি ছিল না, সোশ্যাল, তিনি একজন কেবল আমলা। আমি তাকে ঘনিষ্ঠভাবে চিনি। তিনি, আমি যখন যোগাযোগ মন্ত্রণালয়ে সংসদীয় কমিটিতে ছিলাম, তিনি রেল সচিব ছিলেন, খুব ভালো করে চিনি। কিন্তু বাংলাদেশের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে মোকাবেলা করার মতো যে পার্সোনালিটি দরকার, ইভেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো নির্দেশ আসলে সেটাকে রিফিউজ করা দরকার, অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসলে সেটার অ্যাগেনস্টে স্ট্যান্ড নেওয়া দরকার, ওই অবস্থা বজলি কবির সাহেবের ছিল না। ফলে আতিউর রহমান সাহেব চলে যাওয়ার পরে এই যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা, কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব, আধিপত্য, এই সব জিনিসগুলো একটা সিন্ডিকেটের হাতে চলে যায়, এবং সেখানে এস কে সুরের মতো দানবের তৈরি হয়, সেখানে এসালামের মতো দানবের তৈরি হয়, সেখানে আরো শিকদার গ্রুপ থেকে শুরু করে আরো অনেক দানবের তৈরি হয়। এগুলো সবই কিন্তু ডক্টর আতিউর পরবর্তী ঘটনা। তো যাই হোক, শেখ হাসিনার পতনের পরে যখন একটা নতুন অবস্থা তৈরি হলো, তখন সিন্ডিকেট তো পালিয়ে গেল। তো সিন্ডিকেট পালিয়ে যাওয়ার পরে ইতিহাসের সবচেয়ে একটা সুন্দর সময় পেয়েছেন হাসান এস মনসুর সাহেব। তিনি যদি এই সময়টিকে ব্যবহার করতে পারতেন, এবং যারা বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকার, তাদের সঙ্গে সমঝোতা করে, তাদের সঙ্গে একত্রে বসে এটাকে একটা বাইল্যাটারাল অর্গানাইজেশন তৈরি করতে পারতেন, তাহলে হয়তো তার এই পদ পদবিটা ভালো থাকতো। কিন্তু সেটা তিনি এখন পর্যন্ত করেননি, বরং তিনি কিছু কিছু ব্যাংকের পক্ষে কিছু কথা বলেছেন, কিছু ব্যাংকের বিপক্ষে কথা বলেছেন, এবং যে সকল ঘটনা ঘটেছে তাতে ব্যাংকিং সেক্টরে আগামীতে লালবাতি জ্বলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে প্রথম কয়েক মাস, 4-5 মাস আমরা তাকে যতটা তার দক্ষতা, অভিজ্ঞতা, তার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা যাকে বলা হয় খুব আনন্দ উদ্বেলিত ছিলাম, ঠিক সেই জিনিসটি এখন হিতে বিপরীত হয়ে গেছে, যে তিনি বজলি কবির সাহেবের মতো নন, কিংবা তিনি আতিউর রহমান সাহেবের মতো নন, কিংবা তিনি অন্য যে তার যে একটা ইমিডিয়েট বজলি কবির পরে যে আরেকজন লোক আসছিলেন, এই ভদ্রলোকের জমানাতেও, মানে তিনি, অর্থাৎ সেই কি যেন এক ভদ্রলোকের নাম, কপালে বিরাট নামাজের দাগ, তো তিনি, তারপর শেষে এনবিআর এর যে একজন যাকে বলা হয় এনবিআর এর একজন চেয়ারম্যান ছিলেন, এরা সবাই ছিল ডক্টর এস টি ইমামের রিক্রুট, আত্মীয় স্বজন। ফলে তারা বাংলাদেশ ব্যাংকটাকে, এনবিআর কে, পুরো অর্থ ব্যবস্থাকে একটা একেবারে অন্ধকার জগতে পরিণত করে ফেলেছিল। তো যাই হোক, এখন সেখানে যখন হাসান এস মনসুর আসলেন, কথা বললেন, তিনি তো ওরকম চৌকুশ কোনো ব্যক্তিত্ব নন, কিন্তু তারপর লোকজন যেহেতু একটা পরিবর্তন আসে তাকে মেনে নিয়েছে। কিন্তু একই এখন যা কিছু হচ্ছে, এটি পুরো অর্থ ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের একটা দূরত্ব বোঝা যাচ্ছে, তারপরে জনাব সালেহ অর্থ উপদেষ্টা, তার সঙ্গে হাসান এস মনসুরের যে একটা দূরত্ব, এটাও বোঝা যাচ্ছে। আর ঠিক সেই সময়টিতে হাসান এস মনসুরের কন্যার সম্পর্কে এই বদনাম ছড়িয়ে পড়ছে,
এবং এই বদনামের সাথে সাথে আবার যারা এই বদনাম ছড়াচ্ছে তারা সেই টাকা কোথা থেকে গেছে, কিভাবে গেছে, তার কন্যার সাথে কার কি ধরনের সম্পর্ক হতে পারে, তারপর হাসান এস মনসুরের সাথে কার কার কি সম্পর্ক হতে পারে, এরকম নানা স্টোরি, যাকে গল্প বিশ্বাসযোগ্য করে লিখিতভাবে হোয়াটসঅ্যাপের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে এটা বিতরণ করা হচ্ছে। ফলে এই বিষয়টিকে আমি মনে করি সরকারের আমলে নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা উচিত এবং এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটি জানানো উচিত। অন্যথায় এই ভদ্রলোক, মানে বর্তমান যিনি গভর্নর রয়েছেন, তিনি এই যে দুর্ভোগ দুর্দশায় পড়বেন, এই দুর্ভোগ দুর্দশা ইউনূস সরকারের যে কোনো উপদেষ্টা, যে কোনো কর্তা ব্যক্তির দুর্ভোগ দুর্দশা চেয়ে 100 গুণ বেশি হবে। এক। 2 নম্বর হলো যে এখানে যদি কোনো অঘটন ঘটে, সেই অঘটনের মাত্রাটা এত বড় এবং ব্যাপক হবে যে অন্য 10টা উপদেষ্টা যে ভুল করবেন বা ভ্রান্তি করবেন, তার ফলে সরকারের যে ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে 1000 গুণ ক্ষয়ক্ষতি হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে কোনো একটা ভুল সিদ্ধান্ত, এবং এই মুহূর্তে যে কোনো একটি যাকে বলা হয় তার পতন, অধপতন অথবা তার ত্রুটি বা বিচ্যুতি। তো কাজেই জাতির স্বার্থে, জাতীয় স্বার্থে এই বিষয়গুলো খোলাসা করা উচিত। যে অনেকগুলো ব্যাংকের সঙ্গে প্রথমে তার সম্পর্ক খারাপ, তারপরে আবার সম্পর্ক ভালো, অনেকগুলো ব্যাংককে তিনি কাজ করতে দেবেন না, আবার সেই ব্যাংকে তিনি কাজ করতে দিচ্ছেন শর্ত সাপেক্ষে, সেইগুলো নিয়ে কি কি লেনাদেনা হচ্ছে, কোথায় কোথায় কি যাচ্ছে, সব জিনিসগুলো একেবারে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। জনাব মনসুর সাহেব এটা দেখবেন, তার কন্যাও দেখবেন, আর আমরা আল্লাহর কাছে দোয়া করব কেন বারবার আমাদের জীবনে এইরকম ঘটনাই আসে, ভালো কিছু কেন আমাদের জীবনে আসে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।